14, 18, 24 তিনটি নির্বাচন স্বতঃস্ফূর্ত না হওয়ার কারণে এবং বিতর্কিত নির্বাচন হওয়ার কারণে খুব আশা ছিল দেশে গণ-অভ্যুত্থানের পরে একটি ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে যে সরকারকে নিয়ে খুব আশাবাদী ছিল দেশের জনগণ। আর এই ধারাবাহিকতায় আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করে একটি সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখে অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সকলের জন্য সমান নির্বাচনের পরিবেশ থাকবে, এই ধরনের একটা পরিবেশের স্বপ্ন নিয়ে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করে সে দলের পক্ষ থেকে আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত বৈধ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন করব কি করব না। দেশের গণ অভ্যুত্থান বা হাজারো ছাত্র জনতার জীবন দিয়েছিল সংস্কারের জন্য। প্রথমত হচ্ছে এই সরকার দ্রুত একটি হঠাৎ করে একটা নির্বাচন ঘোষণা করলেন। উনি লন্ডন গেলেন, সেখান থেকে তাকে যে বলা যায় একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন বা একটা অ্যাসাইনমেন্ট উনি নিজে নিয়ে এসেছেন, তারই আলোকে উনি নির্বাচন করছেন। আশা করি 12 ফেব্রুয়ারি এটা একটা জায়গা থেকে মেসেজ দেওয়া হয়েছিল এবং সেই মেসেজ অনুযায়ী 12 ফেব্রুয়ারিতে উনি নির্বাচনটা করছেন। কিন্তু নির্বাচন করছেন, ডেট যাই হোক সেটা প্রেক্ষাপট নয়। নির্বাচনের আগে নির্বাচনের যে সংস্কারগুলো প্রয়োজন ছিল, সেই নির্বাচনের সংস্কারগুলো না করে নির্বাচন তফসিল ঘোষণা হলো। এর মধ্যে যেমন ভোটারদের যে ছবি, সে 25 বছর আগে, 20 বছর 25 বছর আগে যে তোলা ছবিগুলা, সেই ভোটার আইডি কার্ডে সেই ছবিগুলো এখন রয়ে গেছে। একটা ভোটার আইডি কার্ডের ছবিটা পর্যন্ত 25 বছর আগের ছবিটা পর্যন্ত এখনও নির্বাচন কমিশন সে ভোটারদের আইডি কার্ড থেকে সেটা সংস্কার করেনি। এখন নির্বাচনে মানে সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতা হচ্ছে যে ভোটাররা যখন ভোট দিতে যায়, সেখানে তার সামনে এই যে প্রভাবশালী রাজনৈতিক দলের এজেন্ট যখন সামনে থাকে, সে এজেন্টদের সামনে মানে ভোটার ভোট দেওয়ার মুহূর্তে একটি প্রভাবশালী প্রভাবশালী রাজনৈতিক দল, যেটা মানে আওয়ামী লীগের সময় সেটা আওয়ামী লীগের এজেন্ট, তারা তো নিজেরাই ভোট এরকম নিয়ে নিয়েছে, নামমাত্র এজেন্ট ছিল, তারা তো সব অবৈধভাবে সব কিছু করেছে, ঠিক আছে। এখন আমি ধরে নিলাম আগের মতো হবে না, ঠিক আছে, আগের মতো হবে না, কিন্তু ভোটারদের সামনে যখন একটা শক্তিশালী রাজনৈতিক দলের এজেন্ট বসা থাকে, সেই মুহূর্তে কিন্তু একটা ভোটারের মনে মানসিকভাবে কিন্তু একটা পরিবর্তন কাজ করে, সে একটা প্রভাব কাজ করে। এখন ভোটার ভোট দিবে নির্বিঘ্নে, সেখানে রাজনৈতিক দলের এজেন্ট নামে যেটা এজেন্ট বা প্রতিনিধি থাকে, রাজনৈতিক দলের প্রতিনিধি এখন কোনো প্রয়োজন নেই। এটা একটা ভীত আতঙ্ক কাজ করে ভোটারদের মাঝে, যার ফলে অনেকেই সামনাসামনি ভোট দিয়ে দেন। এখন সিসি ক্যামেরা থাকবে কেন্দ্রের বাইরে, কিন্তু কেন্দ্রের ভিতরে তো দেশের মোটামুটি বলা যায় প্রশাসন থেকে সকল রাষ্ট্রটাই এখন কিন্তু একটু রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। সবাই ভাবছে দলটা ক্ষমতা আসছে, যেহেতু সবটা ক্ষমতা আসছে, সরকারি চাকরিজীবীরা যেহেতু তারা ওই দলের অধীনস্থ হবে, ওই দল সরকার গঠন করবে, তারা ওই দলের অধীনে যাবে, যার ফলে তারা কিন্তু ইতিমধ্যেই ওই দলের দিকে সবাই ঝুঁকে গেছে। যে কারণে কারণ পরবর্তীতে তাদের নির্বাচনের পরে তাদের ভালো ভালো জায়গায় প্রদানের ব্যাপার আছে, প্রমোশনের ব্যাপার আছে। এখন তো প্রশাসন সব দলীয়করণ হয়ে গেছে, প্রশাসন কিন্তু দলীয়করণের বাইরে না। এখন সেই প্রশাসন যখন দলীয়করণের ভিতরে এবং একটা দলকে সাপোর্ট করবে, সেখানে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু প্রশ্নই আসে না। এখন লেভেল প্লেইং ফিল্ড বলতে যা ছিল যে একজন অতি সাধারণ রাজনৈতিক পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতা প্রার্থী, সে যেভাবে নির্বাচন করবেন, একজন বিত্তশালী বা বিশাল টাকার মালিক, ব্যবসায়িক, তারাও রাজনীতি সেভাবে তাকে নির্বাচনটা করতে হবে। তো সেই কারণে লেভেল প্লেইং ফিল্ডের একটা ব্যাপার আছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনী আচরণবিধি সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি
যে এটা কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন হচ্ছে না। যেমন ভোটাররা প্রত্যেক বরাদ্দের আগে ভোট চাইতে পারবে না, মিটিং করতে পারবে না, গণসংযোগ করতে পারবে না। তো এখন এগুলো তো স্পষ্ট যে ঘরে বাইরে মিটিং, প্রোগ্রাম এগুলো তো হচ্ছে। তাছাড়াও আমার আসনে একজন আমার আসনে ৬ জন প্রার্থীকে নিয়ে একটি বিশাল মহাসমাবেশ হবে। এখন আমার নির্বাচনী আসনে অন্যান্য প্রার্থীদের পরিচিতি বা পরিচিতির নামে যে জনসমাবেশ, এটা তো আ নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে না। তো সেই প্রেক্ষাপটে আমার প্রতিবাদ করার মতো সামনে সরকার এই দল ক্ষমতায় আসছে। তো কোথায় বিচার দেব? কার কাছে বলব? আমার কোনো লাভ হবে না তো। কেউ শুনবে না। অলরেডি তো আমার বলার প্রয়োজনও নেই। অলরেডি যা হয় সবাই প্রশাসন সবাই দেখছে এবং সমর্থন করছে। সেই জায়গা থেকে আমাকে নির্বাচন থেকে সরে আসা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। এখানে এত প্রভাবশালী দলের সাথে, প্রভাবশালী প্রার্থীদের সাথে আমাদের মতো গণমানুষের রাজনীতি যারা করি, আমরা গণমানুষের রাজনীতি বা সাধারণ রাজনীতিবিদ আ বিদদের আমাদের সেই জায়গাটাতে তাদের সাথে এই মুহূর্তে এই পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো পরিবেশ দেখছে না বলে আমি মনে করছি। সে কারণে আমার নির্বাচন থেকে সরে আসা ছাড়া বিকল্প কোনো পথ নেই।